হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সাহিত্যিক উপাদান নিয়ে। ঠিক আছে, তো দেখো সাহিত্যিক উপাদান কি, এক্ষেত্রে বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় যে বিভিন্ন উপাদান আমাদের সাহায্য করে, সেই উপাদানগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হলো যে সাহিত্যিক উপাদান এবং দ্বিতীয়ত হলো প্রত্নতাত্ত্বিক উপাদান। ঠিক আছে, তো আজকে আমরা সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। ঠিক আছে, তো দেখো সাহিত্যিক উপাদানের মধ্যে বলা যায় যে উপাদানগুলি মূলত লিখিত আকারে আমরা পেয়ে থাকি, হ্যাঁ, সেগুলোকেই সাহিত্যিক উপাদান বলা যায়। দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে সুপ্রাচীন কাল থেকে আনুমানিক খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত যে সমস্ত ভারতীয় গ্রন্থ হোক বা ভারত সম্পর্কিত বিদেশিদের লিখিত গ্রন্থই হোক না কেন, সেগুলোকে সাহিত্যিক উপাদান বলা হয়। বিভিন্ন গ্রন্থগুলিকে যদি আমরা বলি, বিভিন্ন গ্রন্থগুলি সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে, কেননা সেগুলি আমরা লিখিত আকারে পেয়ে থাকি। তো এই যে সাহিত্যিক উপাদান, এই সাহিত্যিক উপাদানকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। প্রথমত হলো যে দেশীয় সাহিত্যিক উপাদান এবং দ্বিতীয়ত হলো বিদেশি সাহিত্যিক উপাদান। ঠিক আছে, তো সাহিত্যিক উপাদান কাকে বলে আমরা জানলাম। এবারে আমরা দেখলাম যে এই সাহিত্যিক উপাদানকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো দেশীয় সাহিত্য, অর্থাৎ যে গ্রন্থগুলি আমাদের দেশে রচিত হয়েছিল, ঠিক আছে, এবং বিদেশি সাহিত্য অর্থাৎ বিদেশিদের লিখিত গ্রন্থসমূহগুলি। ঠিক আছে, তো চলো এবারে আমরা আজকে দেশীয় সাহিত্য নিয়ে আলোচনা করব। তো দেখো দেশীয় সাহিত্যের মধ্যে একাধিক গ্রন্থ পড়ে, যেমন বেদ, পুরাণ, স্মৃতিশাস্ত্র ইত্যাদি। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা আলোচনা করব বৈদিক সাহিত্য নিয়ে। তো বৈদিক সাহিত্য বলতে মূলত কি বোঝানো হয়, আমাদের যে চারটি বেদ রয়েছে আমরা সকলেই জানি, সেই চারটি বেদ কি, সে চারটি বেদ হলো ঋক, সাম, যজু এবং কি অথর্ব বেদ। ঠিক আছে, তো এই চারটি বেদ এবং এর পাশাপাশি সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক, উপনিষদ, এইগুলিই মূলত বৈদিক সাহিত্য নামে পরিচিত। তো এই বৈদিক সাহিত্যগুলি বা বেদগুলি কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। কিভাবে দেখো, এখানে বলা হয়েছে যে সব থেকে প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। ঠিক আছে, এই ঋগ্বেদ রচিত হয়েছিল আনুমানিক 1500 খ্রিস্টপূর্ব থেকে 900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বলে মনে করা হয়। ঠিক আছে, এবারে দেখো এই বেদগুলি থেকে আমরা কি কি জানতে পারি। যেমন দেখো ঋগ্বেদ থেকে সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যদের বসতি স্থাপন, তাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় জীবন সম্পর্কে আমরা জানতে পারি ঋগ্বেদ থেকে। এর পাশাপাশি দেখো সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ এবং অন্যান্য যে বৈদিক সাহিত্য রয়েছে সেগুলি থেকে আমরা পরবর্তী বৈদিক যুগের আর্যদের সম্প্রসারণ, আর্য অনার্য সংস্কৃতির সংমিশ্রণ, তাদের আর্থ সামাজিক জীবনের বিবরণ সম্পর্কে জানতে পারি। তো বেসিক্যালি বলা যায় যে এই বেদগুলি মূলত আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। যেমন ঋগ্বেদ থেকে আমরা সপ্তসিন্ধু অঞ্চলে আর্যদের বসতি স্থাপন সম্পর্কে জানতে পারি, সেখানে তারা কি ধরনের সামাজিক জীবন যাপন করত তা সম্পর্কে জানতে পারি। এছাড়া অন্যান্য বেদগুলি থেকে বা বৈদিক সাহিত্য থেকে আমরা পরবর্তী বৈদিক যুগে আর্য অনার্যদের সম্পর্কে কিন্তু জানতে পারি। তো এই গেল বৈদিক সাহিত্য নিয়ে। এরপরে আমরা আলোচনা করব মহাকাব্য নিয়ে। ঠিক আছে, তো এই মহাকাব্যগুলিও কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় একাধিক সাহায্য করে। যেমন দেখো মহাকাব্যের ক্ষেত্রে বলা যায় যে আমাদের প্রধান দুটি মহাকাব্য রয়েছে, তোমরা সকলেই জানো এই দুটি প্রধান মহাকাব্য কি। এই দুটি প্রধান মহাকাব্য হলো রামায়ণ এবং মহাভারত। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই রামায়ণ এবং মহাভারতের নাম শুনেছ। তো এই রামায়ণ এবং মহাভারতের বিষয়বস্তু কি বা কোন চিত্র ফুটে উঠেছে সেগুলি কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। যেমন দেখো বলা হয়েছে যে রামায়ণ ও মহাভারত এই দুই মহাকাব্য থেকে পরবর্তী বৈদিক যুগের রাজবংশগুলির
কীর্তিকলাপ, আর্য অনার্য সংঘর্ষ, দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির প্রসার এবং সেই যুগের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন, বিভিন্ন সামাজিক প্রথা, বর্ণ ব্যবস্থা, সমাজে নারী ও শূদ্রের অবস্থান প্রভৃতি বিষয়ে কিন্তু তথ্য পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ এই যে রামায়ণ এবং মহাভারত দুটি প্রধান মহাকাব্য রয়েছে, সেই মহাকাব্যগুলি থেকে আমরা কি যে বিভিন্ন রাজবংশগুলি ছিল তাদের সম্পর্কে জানতে পারি, সেই রাজবংশগুলির মধ্যে যে সংঘর্ষ চলতো সেই সংঘর্ষ সম্পর্কে জানতে পারি। এর পাশাপাশি সেই সময়কালের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক জীবনযাপন সম্পর্কে জানতে পারি, নারী ও শূদ্রের অবস্থান সম্পর্কে জানতে পারি, বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের মধ্যে মহাকাব্যগুলির গুরুত্বও কিন্তু অপরিসীম। ঠিক আছে, তো এই গেল মহাকাব্য নিয়ে আলোচনা। এরপরে আমরা আলোচনা করব পুরাণ নিয়ে। ঠিক আছে, তো আমাদের মোট কটি পুরাণ রয়েছে? আমাদের মোট 18টি পুরাণ রয়েছে। ঠিক আছে, এবং এই 18টি পুরাণও কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনায় আমাদের সাহায্য করে। ঠিক আছে, তো তোমাদের 18টি পুরাণের নাম মনে না থাকলেও তোমরা কয়েকটি পুরাণের নাম কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য এই পুরাণগুলির গুরুত্বও কিন্তু অপরিসীম, অর্থাৎ এই পুরাণগুলিও আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কিন্তু সাহায্য করে থাকে। তো পুরাণের সংখ্যা আমরা সকলেই জানি 18টি। এর মধ্যে বেশ কয়েকটি পুরাণ হলো বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ, মৎস্য পুরাণ, ভবিষ্যৎ পুরাণ। ঠিক আছে, তো কয়েকটি পুরাণের নাম মনে রাখলেও হবে, তোমাদের পুরো 18টি পুরাণের নাম যদি মনে না থাকে। তো দেখো পুরাণগুলি থেকে আমরা কি জানতে পারি? পুরাণগুলি থেকে বিভিন্ন রাজবংশগুলির উৎপত্তি, ঠিক আছে, এবং বংশ তালিকা, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, নদ নদী, প্রাচীন শহর, তীর্থস্থানগুলির কিন্তু বিবরণ সম্পর্কে আমরা জানতে পারি। তো সুতরাং বলা যায় যে মহাকাব্যের পাশাপাশি যে পুরাণ রয়েছে 18টি পুরাণ, সেই পুরাণগুলি থেকেও কিন্তু বিভিন্ন যে রাজবংশগুলি রয়েছে সেই রাজবংশগুলির উৎপত্তি, তাদের বংশ তালিকা সম্পর্কে জানতে পারি এবং সেই সময়কালের যে ভূ প্রকৃতিগত অবস্থান বা নদ নদী সেই সম্পর্কে আমরা জানতে পারি। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই পুরাণগুলির গুরুত্বকেও কিন্তু অনস্বীকার করা যায় না। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা আলোচনা করব স্মৃতিশাস্ত্র নিয়ে। ঠিক আছে, তো দেখো কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিভিন্ন হিন্দু স্মৃতিশাস্ত্রগুলির গুরুত্বও কিন্তু অপরিসীম। তো একাধিক যে স্মৃতিশাস্ত্র রয়েছে তার মধ্যে অন্যতম কয়েকটি হলো মনুস্মৃতি, নারদ স্মৃতি, তারপরে যাজ্ঞবল্ক্য স্মৃতি, হ্যাঁ, ইত্যাদি। ঠিক আছে, এই যে মনুস্মৃতি বলো, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, সেখানে যে তথ্যগুলি প্রদান করা হয়েছে সেই তথ্যগুলি কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। ঠিক আছে, তো এই স্মৃতিশাস্ত্রগুলি থেকে আমরা কি জানতে পারি? দেখো বলা হয়েছে যে এগুলি থেকে প্রাচীনকালের রাষ্ট্রীয় কর্তব্য, দেওয়ানি ফৌজদারি আইন, সামাজিক রীতিনীতি সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। সুতরাং বলা যায় যে এই স্মৃতিশাস্ত্রগুলিও কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। ঠিক আছে, তো চলো এরপরে আমরা আলোচনা করব বৌদ্ধ ও জৈন সাহিত্য। তো দেখো এগুলোও কিন্তু প্রাচীন ভারতে রচিত বিভিন্ন ধর্মগ্রন্থ, তো সেখানে যে তথ্যগুলি প্রদান করা রয়েছে বা বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করে। তো দেখো বৌদ্ধ ও জৈন সাহিত্যের মধ্যে রয়েছে বৌদ্ধ গ্রন্থ যেমন ত্রিপিটক, দীপবংশ, মহাবংশ এবং জাতকগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক আছে, বৌদ্ধ ধর্মগ্রন্থের মধ্যে কি কি রয়েছে? যে ত্রিপিটক রয়েছে, অর্থাৎ তিনটি পিটক অর্থাৎ বিনয় পিটক, সূত্র পিটক এবং কি অভিধম্ম পিটক। এই তিনটি পিটক এর পাশাপাশি আরও বৌদ্ধ গ্রন্থ রয়েছে যেমন দীপবংশ, মহাবংশ এবং কি জাতক। এগুলি থেকে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। ঠিক আছে, তো দেখো বলা হয়েছে যে পালি ভাষায় রচিত ত্রিপিটক অর্থাৎ বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটকে বৌদ্ধ ধর্ম ও সংঘ সংক্রান্ত তথ্যবলি পাওয়া যায়।
যে তিনটি পিটক রয়েছে এই তিনটি পিটকে মূলত বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানা যায় এবং তার পাশাপাশি তারা যে সংঘগুলিতে অবস্থান করে সেই সংঘের সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। এছাড়া দেখো আরও বৌদ্ধ গ্রন্থের মধ্যে দীপবংশ এবং মহাবংশ যে রয়েছে সেখান থেকে আমরা বুদ্ধদেব, চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক সম্পর্কে কিন্তু জানতে পারি, ঠিক আছে। এবং যে জাতক রয়েছে জাতক থেকে আমরা কি জানতে পারি, জাতক থেকে আমরা গৌতম বুদ্ধের পূর্ব জন্মের পরিচয় সম্পর্কে জানতে পারি। সুতরাং বলা যায় যে এই গ্রন্থগুলিও কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস রচনায় আমাদের যথেষ্ট সাহায্য করে। এর পাশাপাশি দেখো এগুলো হলো বৌদ্ধ সাহিত্য, ঠিক আছে। এবং আমরা এখন আলোচনা করব জৈন সাহিত্য নিয়ে। তো দেখো জৈন গ্রন্থর মধ্যে রয়েছে ভগবতী সূত্র, ভদ্রবাহুর রচিত জৈন কল্পসূত্র, হেমচন্দ্রের রচিত পরিশিষ্ট পার্বণ, রাজশেখর রচিত প্রবন্ধ কোষ থেকে আমরা কিন্তু সেই সময়ের গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি। অর্থাৎ এই যে বৌদ্ধ গ্রন্থ হলো, জৈন গ্রন্থ হলো, সেখানে কেবলমাত্র যে ধর্ম সম্পর্কেই রয়েছে তা নয়, ধর্মের পাশাপাশি কিন্তু সামাজিক রীতিনীতি সম্পর্কেও আমরা জানতে পারি। সুতরাং বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই যে বৌদ্ধ সাহিত্য রয়েছে বা জৈন সাহিত্য রয়েছে সেগুলির গুরুত্ব কিন্তু অপরিসীম, ঠিক আছে। এবারে দেখো সংস্কৃত সাহিত্য। তো সেই সময়কালে কিন্তু একাধিক গ্রন্থ রচিত হয়েছিল, বিশেষ করে সংস্কৃত সাহিত্যও কিন্তু রচিত হয়েছিল। দেখো সংস্কৃত সাহিত্যের মধ্যে বলা হয়েছে যে আইন, অভিধান, জ্যোতির্বিদ্যা প্রভৃতি গ্রন্থ থেকে আমরা সেই সময়কার মূল্যবান তথ্য সম্পর্কে জানতে পারি। যেমন এই সময়কার বিশিষ্ট কয়েকটা সংস্কৃত সাহিত্য হলো পাণিনির রচিত ব্যাকরণ এবং কি অষ্টাধ্যায়ী, এবং পতঞ্জলির রচিত মহাভাষ্য, কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র এবং কামন্দকের নীতিসার, এছাড়া কি বাৎসরায়ণের কামসূত্র, কালিদাসের রঘুবংশ, মহাবিকাগ্নিমিত্রম এবং বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম থেকেও আমরা কিন্তু গুপ্ত যুগের রাজনৈতিক ও আর্থ সামাজিক ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো এই যে একাধিক লেখক বা বলা যায় যে বিভিন্ন লেখক সংস্কৃত ভাষায় যে একাধিক সাহিত্য রচনা করেছিল সেই সাহিত্যগুলিও কিন্তু আমাদের প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বেশ সাহায্য করে, ঠিক আছে। বিভিন্ন সাহিত্য থেকে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি। সুতরাং প্রাচীন ভারতের ইতিহাস রচনায় এই সাহিত্যগুলির গুরুত্বও কিন্তু অনস্বীকার্য। এরপর দেখো জীবনচরিত। তো জীবনচরিত মূলত কি বলো তো, জীবনচরিত বলতে মূলত বোঝানো হয় যে রাজাদের সভাকবিগুলো রাজাদের ওপর বেস করে যে গ্রন্থ রচনা করতেন, ঠিক আছে, বা যে রচনা তারা লিখতেন সেগুলিকেই বলা হয় কি জীবনচরিত। তেমন দেখো প্রাচীন ভারতের রচিত বিভিন্ন জীবনচরিত থেকে ইতিহাসের তথ্যাদি পাওয়া যায়। যেমন বাণ ভট্টের রচিত হর্ষচরিত, ঠিক আছে, বিলহন এর রচিত বিক্রমাঙ্ক দেবচরিত, বিক্রমাঙ্ক দেবচরিত এবং সন্ধ্যাকর নন্দের রামচরিত প্রভৃতি থেকে আমরা কিন্তু ইতিহাসের মূল্যবান উপাদান সম্পর্কে জানতে পারি, ঠিক আছে। এই যে একাধিক সভাকবিগুলো তাদের রাজাদের ও জীবন কাহিনীর ওপর যে রচনা লিখেছেন সেই রচনাগুলি থেকেও কিন্তু আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তো এই গেল কেবলমাত্র দেশীয় সাহিত্য নিয়ে, এবং বিদেশি সাহিত্য নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ, তা হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, আমাদের সাথে যুক্ত হবে, তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।